আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল ষষ্ঠ সেমিস্টার এবং ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশনে যারা আছো, তো তোমাদের হচ্ছে এসি মেশিন পরীক্ষাটা হচ্ছে আগামী 21 তারিখে। তো সেই জন্য একটা সাজেশন দিচ্ছি। আমাদের হচ্ছে যারা মোটামুটি রেগুলার স্টুডেন্ট এবং হচ্ছে জব স্টুডেন্ট আছো, তো সবার জন্য আর কি। তো প্রথমত বলে নেই, এসি মেশিন হচ্ছে 21 তারিখ যেহেতু পরীক্ষা, এটা হচ্ছে 4 সাবজেক্টের, 4 ক্রেডিটের একটা সাবজেক্ট, 90 মার্কের পরীক্ষা হবে। সো এই সাবজেক্টের যদি আমি সাজেশনের কথা বলতে চাই, প্রথমত হচ্ছে যারা আমার জব স্টুডেন্ট আছো, তো তোমরা হচ্ছে যে কোনো একটা পার্টকে ভালোভাবে গুরুত্ব দাও। এখানে হচ্ছে মূলত পার্ট আছে দুইটা এসি মেশিনে, একটা হচ্ছে তোমার ট্রান্সফরমার আর একটা হচ্ছে ইন্ডাকশন মোটর। সো তুমি যদি ট্রান্সফরমারটা ভালোভাবে কভার করতে পারো, তাহলে বাকি যে ইন্ডাকশন মোটর যেটা আছে, ইন্ডাকশন মোটরের যে চ্যাপ্টার গুলো আছে এগুলা থেকে তুমি সংক্ষিপ্ত গুলো আর অতি সংক্ষিপ্ত গুলো একটু দেখে নিলা, তাহলে মোটামুটি তোমার কভার হয়ে যাবে, ঠিক আছে। সো তোমরা হচ্ছে যে কোনো একটা পার্ট ভালোভাবে গুরুত্ব দাও। তো আমি বলবো পার্সোনালি তুমি ট্রান্সফরমারটা ভালোভাবে পড়ো, তাহলে তুমি হচ্ছে বাকিগুলা, ট্রান্সফরমারটা তুমি যদি এ টু জেড সুন্দরভাবে খুঁটিনাটি পড়ো, যেহেতু সহজ আছে। সো তোমার হচ্ছে বাকি যে ইন্ডাকশন মোটরটা তুমি যদি অতি সংক্ষিপ্ত এবং দু একটা রচনামূলক পড়ো, তাহলে মোটামুটি দেখা যাচ্ছে যে হয়ে যাবে। আর বাদ বাকি রেগুলার যারা স্টুডেন্ট আছো, তোমাদের বলবো যে তুমি দুইটা পার্টি পড়ো, ঠিক আছে। আর এসি মেশিনের বইটা তোমার হচ্ছে ইন ফিউচারে অনেক বেশি কাজে লাগবে, ঠিক আছে। এই পার্টগুলো মানে এই এসি মেশিনে যা আছে, ভার্সিটিতে তোমার ফার্স্ট সেকেন্ড সেমিস্টার উঠে এগুলোই পড়তে হবে মেশিনে, সেকেন্ড বা থার্ড সেমিস্টার। সো আমরা শুরু করি। তাহলে দেখো প্রথমত হচ্ছে এটা, যদি আমি একটু ইন্ডেক্সের দিকে লক্ষ্য করি, তোমার হচ্ছে এক থেকে অধ্যায় 1 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ টোটাল 9টা ইউনিটে তোমার হচ্ছে ট্রান্সফরমার নিয়ে পড়াশোনা। এরপরে 10 থেকে 15, ঠিক আছে, 10 থেকে 15-এর ভিতরে হচ্ছে তোমার ইন্ডাকশন মোটর নিয়ে আলোচনা আছে। আচ্ছা, তাহলে আমি সাজেশনটা আমি একটু বলা শুরু করি। দেখো, ট্রান্সফরমারের প্রথম যে অধ্যায়টা আছে এইখানে কি আছে, ট্রান্সফরমার কাকে বলে, ট্রান্সফরমার কার্যপ্রণালী, এবং হচ্ছে কি ট্রান্সফরমার গঠন, মানে কি কি আছে, ট্রান্সফরমার কি কি কনস্ট্রাকশন, মানে কি কি পার্টস আছে এগুলো। তাহলে এই অধ্যায় থেকে শুধু ট্রান্সফরমারের সংজ্ঞাটা পড়বো এবং হচ্ছে কি 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 পার্ট আছে এগুলো একটু জানতে হবে এই। তো এখানে যদি অতি সংক্ষিপ্ত কথা বলি আমি, তাহলে প্রথম অধ্যায়, আহ, 1 নাম্বারটা পড়তে পারো, 2 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, এরপরে 6 নাম্বার, তারপরে যে 4 নাম্বার, এরপরে হচ্ছে যে 12 নাম্বার, 10 নাম্বার, এরপর হচ্ছে যে কোড টাইপ এবং শেল টাইপ ট্রান্সফর্মার পার্থক্য, এটা একটু দেখতে পারো। এরপর ট্রান্সফর্মার তেলের প্রধান গুণাবলী, মোস্ট ইম্পর্টেন্ট। এরপর এইখানে এই ট্রান্সফর্মার তেলের গুণাবলী, কোর টাইপ শেল টাইপ, আর হচ্ছে যেটা ট্রান্সফর্মার প্রয়োজনীয় উপাদান, এটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে তোমার হচ্ছে সব কয়টা না, 16টা লাগবে না, তুমি জাস্ট 5-7টা লিখলেই হয়ে যাবে, ঠিক আছে। 3 মার্কে আসবো সংক্ষিপ্ত প্রশ্ন। এরপর ট্রান্সফর্মার আদর্শ যন্ত্র বলা হয় কেন, এজ এ ইলেকট্রিক্যাল স্টুডেন্ট হিসেবে এটা জানা দরকার, কারণ ট্রান্সফর্মার হচ্ছে কি নাই, কোনো রোটেটিং পার্টস নাই। আর হচ্ছে কি এটা হচ্ছে একটা আইডিয়াল মেশিন হিসেবে আমরা বলি যে এটার মধ্যে সবচেয়ে কি লস সবচেয়ে কম হয়, এই জন্য এটাকে ট্রান্সফর্মার হচ্ছে কি আইডিয়াল ডিভাইস হিসেবে বা মেশিন হিসেবে আমরা চিহ্নিত করি আর কি। এবার দ্বিতীয় অধ্যায়, এখানে আসলে কি আছে, এখানে ইএমএফ সমীকরণ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা প্রমাণে অথবা সংখ্যা, এটা হচ্ছে প্রমাণের একটা প্রশ্ন। ইকুয়াল টু 4.44 5 m F n ভোল্ট, এটা প্রমাণ করতে হবে। এটা হচ্ছে তোমার রচনামূলকে আসবে অথবা সংক্ষিপ্ততে আসবে, তবে রচনামূলকে আসার সম্ভাবনাই বেশি। তাহলে এইখান থেকে তুমি যদি জাস্ট এই সূত্রটা প্রমাণ করতে পারো, এটা লাগবে না, এই প্রমাণটা, প্রথম যে প্রমাণটা আছে এটা করো, ঠিক আছে। তাহলে এই অধ্যায় থেকে এটাই। আর তুমি যদি এই প্রমাণটা করো, তো বাদ বাকি ম্যাথ গুলো পারবে, এই যে জাস্ট সূত্রগুলো একটু দেখলে তুমি ম্যাথ পারবা। এই অধ্যায়ের ম্যাথ তেমন ইম্পর্টেন্ট না। আচ্ছা, এই যে ট্রান্সফরমেশন রেশিও কি, রেশিও কাকে বোঝায়, কাকে বলে, এটা পড়তে পারো। ট্রান্সফরমেশন যে সমীকরণ, সমীকরণ তুমি প্রমাণ পারলে তুমি এমনি পারবা। কপার লস কি, কোর লস কি, এগুলো একটু পড়লা। এরপর ট্রান্সফরমারের যে লসের একটা তালিকা, এটা সামান্য আবার আছে, তুমি এখানে জাস্ট একটু সংক্ষেপে করে নিলা। ট্রান্সফরমার লস প্রধানত 2 প্রকার, একটা কোর লস, হচ্ছে কি কপার লস। আর এই কোর লসটাকে আবার 2 ভাগে ভাগ করে, যে হিস্টেরিসিস লস, এটা হচ্ছে কি এডি কারেন্ট লস। তাহলে এই অধ্যায় থেকে এগুলো, এই অধ্যায় থেকে তাহলে একটা রচনামূলক, ঠিক আছে, এই একটা রচনামূলক করবা। 3 নম্বর অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই অধ্যায়টাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ট্রান্সফরমারের মধ্যে। এই অধ্যায়টা তুমি যদি ভালোভাবে পড়ো, তাহলে ট্রান্সফরমারে তুমি ওভারঅল একটা সামারি, একটা ধারণা পাওয়া যাবে সবগুলো অধ্যায়। তো এইখানে হচ্ছে ট্রান্সফরমার কার্যনীতি, তুমি কার্যনীতি প্রথম অধ্যায় আছে, ট্রান্সফরমার কিভাবে কাজ করে, মিউচুয়াল ইন্ডাকশন নীতির উপর ফ্যারাডে ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি যেটা কাজ করে। তো তুমি এটা একটু পড়বা। এরপরে এখানে হচ্ছে কি
ট্রান্সফরমার যে এখানে যদি আমি সরাসরি প্রশ্নের দিকে যাই, এই যে এটা নো লোড ভেক্টর ডায়াগ্রামটা, হ্যাঁ এই ভেক্টর ডায়াগ্রামটা সহজ, এটা আমি ক্লাসে পার্সোনালি আমি নিজে বলছি, এগুলো সহজ এগুলা। তো এখানে যে নো লোডের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলোতে ম্যাথ মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ এইখান থেকে সংক্ষিপ্ত একটা ম্যাথ আসবে। এই অধ্যায়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই যে ভেক্টর ডায়াগ্রাম, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে এটা যে ভেক্টর ডায়াগ্রাম এটা আমি করাইছি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই তিনটাই পড়তে হবে, ইউনিটি, লিডিং, ল্যাগিং, লিডিং, ইউনিটি, এই তিনটে ভেক্টর ডায়াগ্রাম ভালোভাবে দেখতে হবে। এরপরে দেখো এই অধ্যায়ে আসলে কি আছে, এই অধ্যায়ে আর এই যে ম্যাথ গুলো আছে, হ্যাঁ এই ম্যাথ গুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো তোমার হচ্ছে পরবর্তীতে আসে, সব জায়গায় লাগে, মোটামুটি চাকরি পরীক্ষা বলি, এই এডমিশন বা হচ্ছে তোমার যে কোনো এতে বিএসসি তে এগুলো আছে, জাস্ট ইংরেজিতে। এই ম্যাথ গুলো মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে ম্যাথ গুলো করতে হবে। 3 নম্বর অধ্যায় আমি তাহলে কি বললাম, যে ট্রান্সফর্মার যে এই ল্যাগিং, লিডিং, ইউনিটি, এই তিনটে ভেক্টর ডায়াগ্রাম, এবার হচ্ছে কি নো লোডের ভেক্টর ডায়াগ্রাম, এই 4টা বিষয় পড়তে হবে। 4টা বিষয় পড়লে তুমি মোটামুটি সবগুলো বিষয় বুঝে ফেলো, ঠিক আছে? তাহলে 4 নম্বর অধ্যায় বলে ফেললাম, সরি 3 নম্বর অধ্যায়। আচ্ছা 4 নম্বর অধ্যায় কি আছে, সমতুল্য সার্কিট, ইকুইভ্যালেন্ট সার্কিট। আচ্ছা এই ইকুইভ্যালেন্ট সার্কিটে মূলত দুই ভাগে এ করা যায়, ড্র করা যায়, একটা হচ্ছে কি এক্সাক্ট, একটা হচ্ছে কি অ্যাপ্রক্সিমেট। তো তোমার যদি নর্মালি ইকুইভ্যালেন্ট সার্কিট আসে, তাহলে এই যে প্রথমে হচ্ছে কি এটা ট্রান্সফরমার এটা দিতে হবে, প্রাইমারি প্রাইমারি সার্কিটের প্রাইমারি সাইডে হচ্ছে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স, এবার হচ্ছে কি পুরো রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স, এবারে ট্রান্সফরমার প্রতীক, তারপর হচ্ছে কি সেকেন্ডারি রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স, এবার লোড। এটাকে জাস্ট সিম্পলিফাই করে এই যে ট্রান্সফরমারটা এটাকে উঠাই দিছে, উঠাই দিয়ে কি করছে সরাসরি এই যে ডাকছে, এই পার্টটা বাদ দিছে, এই পার্টটা বাদ দিয়ে পরবর্তীতে কি করছে তোমার এই যে ট্রান্সফরমার সেকেন্ডারি সাইডে কি করছে প্রাইমারিতে রেফার করছে। আমরা জানি কি সেকেন্ডারিতে প্রাইমারিতে রেফার করলে কি হয়, রেশিও দ্বারা গুণ করতে হয়, রেশিও দ্বারা গুণ করে জাস্ট এই চিত্রটা নিয়ে আসছে যে কোর। তাহলে এই পরবর্তীতে লাস্ট পার্টে কি করছে, কোরের যে সার্কিটটা জাস্ট কি করছে বাদ দিয়ে দিচ্ছে, অর্থাৎ কি অ্যাপ্রক্সিমেট হিসেবে আমরা কি কোরের ডাইরেক্ট কি নেগলেক্ট করতে পারি। তাহলে কোরের হিসাবটা বাদ দিল, তো বাদ বাকি কি করছে এই যে রেজিস্ট্যান্স কাউন্ট, এই রেজিস্ট্যান্স কাউন্ট করে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স কাউন্ট করে একটা কি একটা ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স। তাহলে এই 4টা চিত্র দিলে ট্রান্সফরমার সমতুল্য সার্কিট হয়ে গেল। তাহলে এটা একটা রচনামূলকের প্রশ্ন, ঠিক আছে? তাহলে এই অধ্যায় থেকে তোমার হচ্ছে এই যে সূত্রগুলা দিয়ে ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স হিসাব করে ভোল্টেজ ড্রপ, ঠিক আছে, তোমার ইফিসিয়েন্সি, এই রেগুলেশন, ভোল্টেজ রেগুলেশন, এগুলো নির্ণয় করার জন্য এই দুই একটা ম্যাথ করতে হবে এখান থেকে। এগুলো একবারে সিম্পল, জাস্ট তুমি সূত্রগুলো যদি বুঝো একটু রিডিং করো তাহলে তুমি ম্যাথগুলো পারবা। তাহলে এই যে এই অধ্যায় তোমার হচ্ছে কি এই অধ্যায় থেকে একটা ম্যাথ আসার সম্ভাবনা আছে। আচ্ছা তাহলে এই অধ্যায় দেখো আমি যদি সংক্ষিপ্ত দিকে আসি, এই সমতুল্য ইম্পিডেন্স কাকে বলে জাস্ট নিজের মতো করে লিখবা, ঠিক আছে? এগুলা খুব বেশি তুমি যদি জাস্ট রিডিংটা পড়ো তাহলে এগুলা তোমার এখানে আসলে খুব বেশি তোমার ইয়া নাই, মানে সংক্ষিপ্ত গুলা ওইভাবে সংক্ষিপ্ত গুলা নিজের মতো করে আর কি। এর শর্টকাট রেজিস্ট্যান্স কি, এটা তোমার হচ্ছে এইখানে আছে, আবার সপ্তম সেমিস্টারে আছে সুইচ করে, ঠিক আছে? এর শর্টকাট ইম্পিডেন্স কি এটা পড়তে পারো, এই যে এটা পড়তে পারো মোস্ট ইম্পর্টেন্ট। ট্রান্সফরমার লিকেজ ফ্লাক্স কমানোর উপায় কি কি, এই যে ট্রান্সফরমার যে লিকেজ ফ্লাক্স এটা কমানোর যে উপায়, ঠিক আছে? এটা উন্নত মানের সিলিকন স্টিলের কোর ব্যবহার করে প্রাইমারি এবং হচ্ছে কি সেকেন্ডারি ওয়াইন্ডিং এর নিয়ম অনুযায়ী সেকশনালাইজিং ও ইন্টারলিভিং করে, ঠিক আছে? আর হচ্ছে সূত্রগুলো দেখতে হবে, প্রাইমারি থেকে সেকেন্ডারিতে নেওয়ার সূত্র, সেকেন্ডারি থেকে প্রাইমারিতে নেওয়ার সূত্র। তাহলে এটা সমতুল্য সার্কিট, এটা সংক্ষিপ্ততেও আসতে পারে, রচনামূলকে আসতে পারে। তাহলে এই অধ্যায়ে মোটামুটি প্রশ্ন একটাই, মানে বড় প্রশ্ন একটাই, ঠিক আছে? আচ্ছা পঞ্চম অধ্যায়, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট, এইখান থেকে প্রশ্ন আসবেই, কোনো মিস যাবে না। এখানে হচ্ছে কি ওপেন সার্কিট আর হচ্ছে কি শর্ট সার্কিট। তাহলে ওপেন সার্কিট হচ্ছে কি, মানে হাই সাইড হচ্ছে কি ওপেন থাকবে, আর লো সাইডে আমরা কি করবো ইনস্ট্রুমেন্ট গুলো লাগাবো, এমিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার এগুলো লাগাবো, লাগিয়ে টেস্ট করবো। টেস্ট করলে কি ও নো লোড টেস্ট থেকে আমরা কি যাই কোর লস পাই। তো এই যে নো লোড টেস্ট থেকে আমরা মেইনলি কি পাই কোর লস। এই নো লোড টেস্ট থেকে কি কি প্যারামিটার গুলো পাই, এই প্যারামিটার গুলো জানতে হবে। তাহলে নো লোড টেস্টের চিত্র, হ্যাঁ এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমার হচ্ছে কি এই একাডেমিক এডমিশন জব সব জায়গায় আসে। তাহলে এটা তোমার ইম্পর্টেন্ট, এই চিত্র রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর নো লোড টেস্ট থেকে এটা মনে রাখো, নো লোড যদি টেস্ট হয় তাহলে কি হাই সাইডে ওপেন থাকবো, লো সাইডে ইনস্ট্রুমেন্ট লাগাবো। আর যদি শর্ট সার্কিট টেস্ট, মানে ট্রান্সফরমার মেইনলি টেস্ট কি দুই ধরনের, একটা হচ্ছে ওপেন সার্কিট আর কি শর্ট সার্কিট। যদি শর্ট সার্কিট টেস্ট হয় তাহলে কি হবে, হাই সাইডে যন্ত্রপাতি লাগাবে এবং লো সাইডটা কি করা হবে শর্ট করে দেওয়া হবে, ঠিক আছে? তাহলে আমার হচ্ছে কি এই ওপেন সার্কিট টেস্ট থেকে মেইনলি আমরা কি পাই, মেইনলি পাই হচ্ছে কোর লস। আর শর্ট সার্কিট টেস্ট থেকে আমরা পাই কি কপার লস। তাহলে ওপেন সার্কিট টেস্ট থেকে যে ডেটা গুলো পাই এই কোর লস ব্যতীত এই বাকিগুলো মুখস্থ করতে হবে, হ্যাঁ? এবার শর্ট সার্কিট টেস্টের যে তোমার হচ্ছে কি যে চিত্রটা, শর্ট সার্কিট টেস্ট এটা হাই সাইডে কি রাখছে যন্ত্রপাতি গুলো, ইনস্ট্রুমেন্ট গুলো আমরা লাগাইছি, আর লো সাইড কি করলাম আমরা শর্ট করে দিছি। তাই শর্ট সার্কিট টেস্ট কেন করি,
মেইনলি হচ্ছে আমরা কি কপার লসটা নির্ণয় করার জন্য। বাদ বাকি আরো আমরা অনেক কিছু পাই, যে শর্ট সার্কিট টেস্টের উদ্দেশ্য সমতুল্য রেজিস্ট্যান্স, সমতুল্য রিঅ্যাকট্যান্স, সমতুল্য ইম্পিডেন্স, কপার লস, ইফিসিয়েন্সি, রেগুলেশন। তো এগুলো একটু মুখস্থ রাখতে হবে। তাহলে এইখানে শর্ট সার্কিট টেস্টের চিত্র এবং ওপেন সার্কিট টেস্টের চিত্র এবং শর্ট সার্কিট টেস্ট থেকে আমরা কি কি ডেটা পাই, ওপেন সার্কিট টেস্ট থেকে কি কি ডেটা পাই, এটাই এই চারটা প্রশ্ন। আচ্ছা, শর্ট সার্কিট টেস্টে ভেক্টর ডায়াগ্রাম এগুলো লাগবে না। যে ভোল্টেজ রেগুলেশন কি, ভোল্টেজ রেগুলেশন মানে হচ্ছে কি নো লোড ভোল্টেজ এবং ফুল লোড ভোল্টেজের পার্থক্যের সাথে ফুল লোড ভোল্টেজের অনুপাতকে কি বলা হয়, ভোল্টেজ রেগুলেশন বলে। এই ভোল্টেজ রেগুলেশনের সূত্রটা লাগবে তোমার ম্যাথের ক্ষেত্রে সবসময়, সংখ্যাটা তুমি মুখস্থ করে নিলা। তাহলে এগুলো এখানে লাগতেছে না মেইনলি। তাহলে হচ্ছে এখান থেকে ম্যাথ আসবে, হ্যাঁ এখান থেকে ম্যাথ আসবে মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে তোমার এখান থেকে ম্যাথ করতে হবে, এখান থেকে জাস্ট একটা বা দুইটা ম্যাথ প্র্যাকটিস করলাম এই। তাহলে এই অধ্যায় থেকে আমরা কি কি পড়বো বলে দিলাম, শর্ট সার্কিট ওপেন সার্কিট টেস্ট কি, কেন করা হয়, কি কি পাওয়া যায় ডেটা, এবং হচ্ছে কি শর্ট সার্কিট ওপেন সার্কিট টেস্টের চিত্র, আর হচ্ছে ম্যাথ। আচ্ছা, 6 নম্বর অধ্যায় ট্রান্সফরমারের দক্ষতা মানে কি, ট্রান্সফরমার এফিসিয়েন্সি নির্ণয় এবং হচ্ছে শীতলীকরণ পদ্ধতি। আচ্ছা, ট্রান্সফরমার শীতলীকরণ বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। তোমার যে অন অন অফ অফ মানে বিভিন্ন ধরনের যে পদ্ধতিগুলো আছে, এই যে এই পুনরূপ গুলা, এটা আমি যে লাস্ট বাংলাদেশ ব্যাংকে গতকালকে পরীক্ষা দিলাম, তো এটা আসছে এই যে ওই যে অন অন অফ অফ, এইখান থেকে আসলে প্রশ্ন আসছে আর কি। তো এই যে শীতলীকরণের পদ্ধতি, চারটা পদ্ধতি, তিন চারটা পদ্ধতি তোমার নামগুলো পুনরূপ গুলো মুখস্থ রাখতে হবে আর একটু জাস্ট পড়বা এই। আর সব থেকে এই অধ্যায় সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যে সর্বোচ্চ দক্ষতার সমীকরণ, এটা জাস্ট কি করবো ডিফারেন্সিয়েট করবা। কপার লস কোর লস ধরে আমরা লসের সাথে কি আউটপুটের সাথে লসটা যোগ করে ইনপুট বের করে কি করবো আমরা, এটা সমান আমরা কি জানি আউটপুট বাকি ইনপুট, তাহলে আউটপুটে ভ্যালু বসাবো, ইনপুটে ভ্যালু বসাবো। এটা কি করবো সর্বোচ্চ দক্ষতার জন্য আমরা কি করবো, সর্বোচ্চ বিন্দুতে অর্থাৎ কি সর্বোচ্চ বিন্দুতে আমরা কি করবো এটা ডিফারেন্সিয়েট করবো। তাহলে ডিফারেন্সিয়েট করলে আমরা যে মানটা পাবো সেটা কি পাবো, কপার লস সমান সমান হচ্ছে কি কোর লস, কপার লস সমান সমান কোর লস। এটা আমার প্রমাণ করতে হবে। তাহলে এই ম্যাথটা হচ্ছে সরি এই প্রমাণটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। সর্বোচ্চ দক্ষতার সমীকরণ এটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে দেখো এই যে সর্বোচ্চ দক্ষতায় যে কেভিএ লোড, এটাও আসতে পারে, হ্যাঁ এটাও তোমার আসতে পারে। সর্বোচ্চ দক্ষতায় কেভিএ লোড আসছে সমীকরণ নির্ণয়, অর্থাৎ কি যে সর্বোচ্চ কেভিএ, কেভিএ ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে কেভিএ রেটেড ইনটু রুট ওভার এর ভিতরে হচ্ছে কি কোর লস ডিভাইডেড বাই হচ্ছে কি ফুল লোড কপার লস। তাহলে এটা তোমার হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট, এটাও আসতে পারে। পাওয়ার ফ্যাক্টরের সাথে দক্ষতার পরিবর্তন, এটা আসার সম্ভাবনা লেস ইম্পর্টেন্ট, এটা লাগবে না। তাহলে এই দুইটা প্রমাণ। তাহলে এইখান থেকে হচ্ছে ম্যাথ, এইখান থেকে ম্যাথ মোস্ট ইম্পর্টেন্ট, এবং হচ্ছে কি যে মানে পিওর মধ্যে কি আছে বললাম তো, শীতলীকরণের যে কয়েকটা পদ্ধতি এটা তুমি পারবা। শীতলীকরণের যে পদ্ধতিগুলো আছে, এই যে ট্রান্সফরমার শীতলীকরণের কি প্রয়োজনীয়তা, কি পদ্ধতি কি, জাস্ট তুমি এক থেকে দুইবার রিডিং করলেই পারবা। আর হচ্ছে এখান থেকে একটা ম্যাথ করতে হবে, আর হচ্ছে কি প্রমাণ। প্রমাণ হচ্ছে কি ট্রান্সফরমার সর্বোচ্চ ট্রান্সফরমারের সর্বোচ্চ দক্ষতা কুলস এবং কপলস যে সমান হয়, এই প্রমাণটা। আর হচ্ছে ম্যাথ, এইখান থেকে ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে আমি কি বললাম, এই অধ্যায় থেকে তুমি হচ্ছে এই যে সর্বোচ্চ দক্ষতা প্রমাণটা করলা আর দুই একটা ম্যাথ করলা। আর এখানে আসলে এই যে অতি সংক্ষিপ্ত গুলো তুমি জাস্ট ভিতরে রিডিংটা পড়ো, তাহলে অতি সংক্ষিপ্ত তোমার পড়ার দরকার না, তুমি এমনি পারবা। ট্রান্সফরমার সারাদিনের দক্ষতা বলতে কি বোঝায়, সারাদিনের দক্ষতা মানেই তো কি আউটপুট বা ইনপুট। তাহলে 24 ঘন্টা আউটপুট ডিভাইডেড বাই কি 24 ঘন্টা ইনপুট। এই যে ট্রান্সফরমার কুলিং পদ্ধতিগুলো আমি তো বললাম এর ভিতরে, তো কুলিং এর যে বিভিন্ন পদ্ধতিগুলো আছে 3 থেকে 4টা তুমি মুখস্থ রাখলে। এরপরে দেখো 7 নম্বর অধ্যায়, এইখানে আসে কি বলছে ট্রান্সফরমারের গঠন এবং অপারেশন, ঠিক আছে। তাহলে ট্রান্সফরমার হচ্ছে কি আমরা বিভিন্ন ধরনের ওয়াইন্ডিং করে দেখি, ওয়াই ডেল্টা, ডেল্টা ওয়াই। তাহলে এই যে বিভিন্ন ধরনের তোমার হচ্ছে কি আমরা কানেকশনের জন্য যে দুইটা চিত্র তুমি মনে রাখতে পারো, এগুলা এখানে আছে আর কি, হ্যাঁ। তুমি এইগুলো কঠিন হবে না রে, যে এইগুলো দিতে পারো আর কি, শুধু পোলারিটির চিহ্নগুলো দেখা দিতে পারো, স্টার স্টার কানেকশনের ক্ষেত্রে আর হচ্ছে কি ডেল্টা ডেল্টা কানেকশনের ক্ষেত্রে এই চিত্রগুলো আসতে পারে। তবে এইখান থেকে তুমি যে মেইনলি যেটা পড়বা, দেখো এই যে ট্রান্সফরমারের গঠন, গঠন কিন্তু তোমার প্রথম অধ্যায়ে আছে। সো গঠনের মধ্যে কি কি আছে, মেইনলি হাই ভোল্টেজ ওয়াইন্ডিং, লো ভোল্টেজ ওয়াইন্ডিং, কনজারভেটর, ব্রিদার, ঠিক আছে, ট্রান্সফরমার ওয়েল, বুকলোজ রিলে। তো আমি যে কয়টা বলছি এগুলাই কিন্তু থার্মোমিটার, এই কয়টাই হচ্ছে তোমার হচ্ছে মেইনলি, ঠিক আছে। তো এই যে 4-5টা জাস্ট পার্টস তুমি মনে রাখলে তুমি লিখলে হয়ে যাবে। তাহলে এই অধ্যায় থেকে হচ্ছে ট্রান্সফরমারের গঠন তুমি প্রথম অধ্যায়ে আছে জাস্ট পড়ে নিলা, বা এখানেও আছে পড়ে নিলা। আর হচ্ছে এর অপারেশন, আর অপারেশন হচ্ছে তোমার এইখানে স্টার ডেল্টা, ডেল্টা স্টার, এইগুলো জাস্ট চিত্রগুলো একটু দেখতে পারো, ট্রান্সফরমার বিভিন্ন ধরনের পদ্ধতি, এখানে এটা একটু জাস্ট মুখস্থ রাখলা, সবগুলো আঁকার দরকার নাই, জাস্ট দুই প্র্যাকটিস করলা। স্টার স্টার ডেল্টা ডেল্টা, স্টার ডেল্টা ডেল্টা স্টার, তুমি যদি একটা পড়ো তাহলে আরেকটা এমনি পারবা। সো তোমার হচ্ছে এইখানে জাস্ট যে কানেকশন গুলো জাস্ট ওদের সংক্ষিপ্ততে আসতে পারে, যে ট্রান্সফরমার কয়েকটি কানেকশনের পদ্ধতির নাম লিখো, বা চিত্র আসতে পারে। তবে তোমার হচ্ছে এইখান থেকে
যেটা পড়বার কি মেইনলি পড়া লাগবে হচ্ছে কি ট্রান্সফর্মার অপারেশনের শর্তাবলী একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা একটু পড়তে হবে। এই যে ট্রান্সফর্মার ব্যাংকিং এর শর্ত এটা, আর হচ্ছে ট্রান্সফর্মার ভারসম্য নিউট্রাল ত্রুটি কি, এটা একটু পড়বা। এই দুইটা সংক্ষিপ্ত, আর বাদ বাকি রচনামূলক তো আমি বললাম কি পড়তে হবে কি না পড়তে হবে, এগুলাই আর কি। ব্রিদার কি, ব্রিদারের কাজ কি, ট্রান্সফর্মার ব্যাংকিং, এগুলো প্রথম অধ্যায়ে আছে। তাহলে দেখো অধ্যায় 8, তাহলে ট্রান্সফর্মার আমি ওভারঅল যে যে অধ্যায়গুলো ইম্পর্টেন্ট বলছি এগুলো তোমার ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। যে অধ্যায়গুলো ইম্পর্টেন্ট বললাম আর কি, যে অটো ট্রান্সফর্মার এখান থেকে আসলে খুব বেশি পড়া লাগবে না। অটো ট্রান্সফর্মার ডেফিনেশনটা শিখবা। অটো ট্রান্সফর্মার হচ্ছে কি থাকে, একটা কয়েল থাকে, আর এটা কি ফিচার্স কি কি থাকে বৈশিষ্ট্য, এখানে জাস্ট একটা চিত্র আর জাস্ট অটো ট্রান্সফর্মার ডেফিনেশন, এর বাইরে কিছু লাগবে না, তোমাদের ম্যাথ আসবে না, ঠিক আছে। আর যারা রেগুলার স্টুডেন্ট তোমরা হচ্ছে ইকুয়েশনটা দেখতে পারো, আর বাদ বাকি হচ্ছে তোমার এই ম্যাথ আসবে না এখান থেকে, তুমি হচ্ছে কি শুধু ট্রান্সফরমার হচ্ছে কি অটো ট্রান্সফরমার কি এবং অটো ট্রান্সফরমার যে চিত্রটা, আর বেশি কিছু পড়তে চাইলে যে অটো ট্রান্সফরমার এবং কি কনভেনশনাল মানে গতানুগতিক যে আমরা ট্রান্সফরমার আছে, এই ট্রান্সফরমার এবং অটো ট্রান্সফরমার মেইনলি পার্থক্যটা কি এখানে জাস্ট করে না, ঠিক আছে। অটো ট্রান্সফরমার কি থাকে আর ওই যে কনভেনশনাল বা গতানুগতিক যে আমাদের ট্রান্সফরমার যেগুলো ইউজ করি কোর টাইপ শেল টাইপ, এগুলোর মধ্যে পার্থক্য এই, তাহলে এই পার্থক্যটা দেখে নিবা, আর এখান থেকে ম্যাথ লাগবে না। তাহলে আমি বললাম কি এখানে অটো ট্রান্সফরমার সংজ্ঞা, অটো ট্রান্সফরমার সুবিধাটা একটু দেখে নিও, আর হচ্ছে তোমার এই অটো ট্রান্সফরমার চিত্রটা একটু, আর হচ্ছে তোমার অটো ট্রান্সফরমার এবং হচ্ছে কনভেনশনাল ট্রান্সফরমার পার্থক্য আর হচ্ছে ব্যবহার। ওকে, তাহলে এই অধ্যায় শেষ। এবার হচ্ছে ট্রান্সফরমার পোলারিটি টেস্ট এবং অপারেশন। আচ্ছা, এই যে এখানে পোলারিটি টেস্ট কিসের জন্য, এগুলো আসলে আসার মতো না আর কি প্রশ্ন, হ্যাঁ সাবট্রাক্টিভিটি পোলারিটি এগুলো আসলে ডিপ্লোমা লেভেলে আসে না বেশি। তাহলে আচ্ছা, তারপরে দেখো এখানে ট্রান্সফরমারের যে অপারেশনের উদ্দেশ্য সময় একটু দেখতে পারো। আর যে ব্যাংকিং এর পদ্ধতি, তো মানে ব্যাংকিং এর পদ্ধতি বলতে যে কানেকশনের যে পদ্ধতিগুলো আর কি, স্টার স্টার ডেল্টা 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 স্টার, এই আর কি। তো ওভারঅল হচ্ছে এইখান থেকে তোমার হচ্ছে ট্রান্সফরমারের যে প্যারালাল অপারেশনের যে শর্তাবলী তো বললাম, আর হচ্ছে এইখান থেকে আসলে ম্যাথ আসবে না, হ্যাঁ এখান থেকে ম্যাথ আসবে না, এই 9 নম্বর অধ্যায় থেকে ম্যাথ করতে হবে না। তাহলে আমরা কি বললাম যে ট্রান্সফরমার পোলারিটি কি, এটা একটু দেখে নিবা। পোলারিটি কত প্রকার, এই যে এটা আসতে পারে সাবট্রাক্টিভ পোলারিটি আর হচ্ছে কি এডিটিভ পোলারিটি। আর ওভারঅল হচ্ছে যে যেটা বললাম ট্রান্সফরমারের প্যারালাল অপারেশনের উদ্দেশ্য সময়, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর এই যে এটা তো আসবেই, হ্যাঁ এটা 100% এটা আসবেই। ট্রান্সফরমার হচ্ছে কি রেটিং কিলোওয়াটে প্রকাশ না করে কেন কেভিএ তে প্রকাশ করা হয়, ঠিক আছে, আশা করি তোমরা সবাই জানো। তো এই প্রশ্নটা আসবেই। তাহলে এই অধ্যায় থেকে এগুলাই, ঠিক আছে। তার মানে কি আমি ট্রান্সফরমার কিন্তু একবারে শর্টকাট বলছি, যারা রেগুলার ফলো করতে পারে এইভাবে শর্টকাট গুলা যেগুলো বললাম আর কি, যে এগুলো পড়লেই হবে। বাদ বাকি তোমরা যদি বলো যে না বিস্তারিত পড়ছো, তো বিস্তারিত রিভিশন দাও, সমস্যা নেই। তো যেগুলো বলছি এগুলো থেকে আসবে। আচ্ছা, এরপর হচ্ছে 10 থেকে বাকি যে 15 পর্যন্ত আর কি 5-6টা অধ্যায় আছে, এগুলোর থেকে তো আসলে তুমি যদি রেগুলার স্টুডেন্ট না হয়ে থাকো, জব স্টুডেন্ট হয়ে থাকো, তোমার দরকার নাই। তুমি জাস্ট এই মোটরের যে পার্টটা আছে, এই ট্রান্সফরমারটা সহজ আছে, সবার কাছে মোটামুটি ভালো লাগে, সো ট্রান্সফরমারটা তুমি ভালোভাবে রিভিশন দাও, যেগুলো বলছি এই টপিক গুলোই তুমি পড়ো, যে টপিক গুলো বলছি এই টপিক গুলোই পড়ো। আর হচ্ছে এই 10 নাম্বার 10 থেকে বাকি 15 পর্যন্ত এই অধ্যায়গুলো থেকে তুমি কি পড়বা, সালে যে যে কোয়েশ্চেন গুলো আমি বলে দিচ্ছি এগুলো পড়বা, সেই সাথে দুই একটা রচনামূলক দিবে, এগুলো পড়বা। তাহলে দেখো ইন্ডাকশন মোটর শুরু হচ্ছে। ইন্ডাকশন মোটর আসলে কিভাবে কাজ করে প্রিন্সিপালটা জানলা, মানে কার্যপ্রণালীটা একটু। আর হচ্ছে কি এর যে তোমার এই কনস্ট্রাকশন মানে গঠন প্রণালী আমরা জানি কি দুইটা পার্ট, একটা কি স্ট্যাটরের পার্ট একটা রোটরের পার্ট, তাহলে এই যে স্ট্যাটরের পার্টে কি থাকে আর রোটরের পার্টে কি থাকে, এই যে গঠন প্রণালী গুলো জাস্ট একটু মুখস্থ করে নিলা এই। এবার ইন্ডাকশন মোটরের যে ব্যবহার, এটা একটু জাস্ট তুমি মানে চোখ বলে তুমি মনে রাখো কি কি কাজে আসলে ব্যবহার করা হয়। তাহলে আমি কি বললাম এই অধ্যায় থেকে, ইন্ডাকশন মোটর কি, কার্যপ্রণালীটা, আর হচ্ছে ইন্ডাকশন মোটর ব্যবহার, আর হচ্ছে কি ইন্ডাকশন মোটর কনস্ট্রাকশন। আচ্ছা, এইখানে দেখো এখানে জাস্ট এই যে সিক্রোনাস স্পিড কি, এটা মোস্ট ইম্পর্টেন্ট, স্লিপ কি মোস্ট ইম্পর্টেন্ট। এই যে বাংলাদেশ ব্যাংকে গতকালকে পরীক্ষা দিলাম, তো এখান থেকে আসছে আর কি প্রশ্ন। তো এই যে ইন্ডাকশন মোটর কি রোটেটিং ট্রান্সফরমার কেন বলা হয়, এটা পড়তে পারো। যে প্রমাণ করো যে এনআর অর্থাৎ কি রোটেশন রোটার স্পিড ইকুয়াল টু 120 এফ বাই পি ইন্টু হচ্ছে 1 মাইনাস স্লিপ রেস, এটা দেখতে পারো একটু এই প্রমাণটা, এটা সংক্ষিপ্ত আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে ওভারঅল যে কয়টা বললাম এগুলো আর কি, আর এই যে এইটা পড়বা। আর এখান থেকে
এটা 13 নম্বর, এটা একটু দেখতে পারো, গাণিতিক পার্ট প্রমাণটা একটু। আর ইন্ডাকশন মোটরের যে প্রয়োগ ক্ষেত্র যেটা বললাম 8 নম্বর সংক্ষিপ্ত। তারপরে আসলে এখানে খুব বেশি না, কিছু নাই। তাহলে যেগুলো বললাম আর কি, হ্যাঁ, ইন্ডাকশন মোটর এই 10 নম্বর অধ্যায়, তো এইগুলাই পড়বা। 11 নম্বর অধ্যায় দেখো ইন্ডাকশন মোটরের স্লিপ এবং টর্ক। তাহলে স্লিপ এবং টর্কের এইখানে দেখো, এইখানে হচ্ছে কি আছে, যে রোটর ফ্রিকোয়েন্সি যে প্রমাণটা, এটা একটু দেখতে পারো। এরপরে স্লিপ কি, এটা মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, স্লিপ কি মানে এটা আসতেই পারে, হ্যাঁ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, স্লিপ কি। এরপর হচ্ছে তোমার দেখো ফ্র্যাকশনাল স্লিপ, স্লিপ কি এটা পড়তে পারো। আর হচ্ছে যে টর্কের ইকুয়েশনটা, যারা পড়ছো, আমি এই যে বিস্তারিত বলতেছি, যারা পড়ছো এরা পড়বে, হ্যাঁ, শুধু টর্ক কাকে বলে এটা সবাই দেখবা, যে টর্কের ইকুয়েশনটা যারা আগে পড়ছে এরা শুধু দেখবা, বাকি দরকার নাই। তাহলে এইখান থেকে তোমার হচ্ছে কি, এইখান থেকে একটা ছোট্ট একটা ম্যাথ আসতে পারে সংক্ষিপ্ততে 3 মার্কের। এই যে NS, এই সূত্রগুলো দিয়ে জাস্ট একটু সূত্রগুলো একটু বলে নেবা। এই যে সিক্রোনাস স্পিড NS = 120 F/p। এরপর হচ্ছে কি, এই যে রোটেশনাল, সরি, স্লিপ, স্লিপের ক্ষেত্রে জানি কি সিক্রোনাস স্পিড এবং এই যে রোটর স্পিডের পার্থক্য। এরপর যে স্লিপ, ফ্র্যাকশনাল স্লিপ সমান কি NS - NR/NS, অথবা পার্সেন্টেজ অফ স্লিপ, স্লিপ এই সূত্রটা দেখলাম। এরপর হচ্ছে NR = NS × 1 - S। জাস্ট এই সূত্রগুলো একটু দেখে নিলাম। এই সূত্রগুলো তুমি জাস্ট দেখো, তাহলে তোমার দেখা যাচ্ছে যে তুমি এই ম্যাথগুলো হয়ে যাবে, একবারে সহজ ম্যাথ এগুলো, সূত্র ফর্মুলা ইউজ করলে হয়ে যায়। তাহলে এই অধ্যায় থেকে যা যা বললাম এগুলাই পড়বা। আর এগুলো তো বলছি, তো এই যে অতি সংক্ষিপ্ত একটা, সরি সংক্ষিপ্ত এটা পড়বা। আর এই যে প্রমাণ যেটা বললাম আর কি বইয়ের ইন্ডেক্সের ভিতরে, তাহলে এইটা পড়বা। এরপরে দেখো 12 নম্বর, 12 নম্বর অধ্যায় দেখো কি আছে। 12 নম্বর অধ্যায় হচ্ছে কি, এই অধ্যায় থেকে মোটামুটি প্রশ্ন আসবে, হ্যাঁ। আচ্ছা, আমরা সরাসরি রচনামূলকে চলে যাই। 12 নম্বর অধ্যায় দেখো ইন্ডাকশন মোটরের সর্বোচ্চ টর্কের শর্ত। এরপর হচ্ছে কি, স্টার্টিং টর্কটি, রানিং টর্কটি একটু জেনে নিবা। টর্ক কাকে বলে, এই যে টর্কের ইকুয়েশনটা এটা একটু দেখবা। তো এর কি ওভারঅল, এরপর হচ্ছে যে কি, এগুলো একটু দেখতে পারো। ইন্ডাকশন মোটরের স্লিপ কখন সর্বোচ্চ কখন সর্বনিম্ন হয়, ইন্ডাকশন মোটরের সর্বোচ্চ যে স্টার্টিং টর্কের শর্ত। আর এইখানে ইন্ডাকশন মোটরের রোটর কেন সিক্রোনাস গতিতে ঘোরে না, হ্যাঁ, রোটর কেন সিক্রোনাস গতিতে একটা পার্থক্য থাকে, ঠিক আছে, স্টেটর এবং রোটরের যে স্পিডের একটা পার্থক্য। তো এই প্রশ্নটি দেখবা। আর সর্বোচ্চ টর্কের সমীকরণ এটা দেখে নেবা। যারা হচ্ছে তোমরা জব স্টুডেন্ট তাদের দেখার দরকার নাই, তোমরা হচ্ছে আমি বলতেছি যা শুধু অতি সংক্ষিপ্ত গুলো পড়বা এখান থেকে, অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত গুলা যারা এটা পড়ছো আগে এরা পড়বা। এটা এখানে জাস্ট কি, এখানে ডিফারেন্সিয়েট করলেই হয় আর কি, ঠিক আছে, ডিফারেন্সিয়েট করলে এটা চলে আসে। এরপরে দেখো এটা পড়তে পারো, হ্যাঁ। তাহলে এই অধ্যায় থেকে রচনামূলক 1 নম্বর রচনামূলকটা পড়লা। যারা হচ্ছে রেগুলার স্টুডেন্ট এরাই শুধু পড়বা এটা, ঠিক আছে, বাদ বাকিদের পড়ার দরকার নাই। এরপর দেখো ইন্ডাকশন মোটর পাওয়ার স্টেজ, এটা থেকে এখান থেকে যে পাওয়ার স্টেজ চলে আসছে, এটাকে দেখো চলে আসবে। এবার যে স্টেটরের যে ইন্ডাকশন মোটরের যে লসের তালিকা, এই লস গুলা কি কি, এই পাওয়ার স্টেজটা পড়লেই তুমি মোটামুটি লস সম্পর্কে আইডিয়া পাই যাবে, ঠিক আছে। তাহলে এই পাওয়ার স্টেজটা ভালো করে পড়বা, এটা আসবে। এই পাওয়ার স্টেজে তুমি যদি বলো, তাহলে তোমার যে স্টেটরে যে তোমার কি কি লস হয়, এটা তুমি স্টেটর রোটরে যে লস গুলো হয় এগুলো তুমি ফাইন্ড আউট করতে পারবা। ইন্ডাকশন মোটরের সমতুল্য বর্তনী, এটা জাস্ট একটু দেখে নিলা, এই ট্রান্সফরমারের মতোই সেম। আর এই অধ্যায় থেকে রচনামূলক তোমার হচ্ছে কি, রচনামূলক ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। রচনামূলক এখান থেকে একটা ম্যাথ আসবেই, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে একটা রচনামূলকের একটা ম্যাথ থাকবে। সো যারা রেগুলার স্টুডেন্ট তারা অবশ্যই দেখবে এটা, হ্যাঁ। আর যারা জব স্টুডেন্ট, তোমরা যারা না পড়ছো তাদের এটা দেখার দরকার নাই, শুধু হচ্ছে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত গুলো ফলো করবা যারা জব স্টুডেন্ট। আচ্ছা, এইখানে তোমার হচ্ছে কি সিক্রোনাস ওয়াট কি, ইন্ডাকশন মোটর কি কি লস হয়, যেগুলো বললাম আর কি, তুমি পাওয়ার স্টেজ বললেই তোমার মোটামুটি যেগুলো তুমি বুঝবা। তো দু একটা সূত্র যেগুলো আছে ওগুলো একটু দেখে নিবা। এই যে পাওয়ার স্টেজের কথা বললাম। এরপর হচ্ছে কি, ইন্ডাকশন মোটরকে কেন রোটেটিং টাইপ ট্রান্সফর্মার বলা হয়, ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই দুটো প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট। এটা তুমি যদি পারো তাহলে তুমি এটা পারবা, ঠিক আছে। সো একটা প্রশ্ন পড়ো, এটা ভালো করে পড়ো। তাহলে এই অধ্যায় থেকে কি পড়তে হবে বললাম, তাহলে 14 নম্বর অধ্যায়। 14 নম্বর অধ্যায় তেমন কিছু না, জাস্ট এই যেটা স্টার ডেল্টা যে চিত্রটা আছে এটা পড়ো, স্টার্টারের প্রয়োজনীয়তা কেন,
এরপর হচ্ছে এই যে স্টার্টারের যে পদ্ধতি চালু করার পদ্ধতিটা মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, নাম্বার। এবার ডুয়াল স্টার্টার কোথায় ব্যবহৃত হয় এটা জানা দরকার আমাদের। তারপর হচ্ছে দেখো তোমার তাহলে এই অধ্যায় থেকে এই যে তোমার হচ্ছে কি দেখো এই যে ডিরেক্ট অনলাইন স্টার্টার, যেটা আমরা কি ডল স্টার্টার বলি। এই যে ডল স্টার্টার হচ্ছে কি পাওয়ার এবং কন্ট্রোল সার্কিট, ইন্ডাকশনের পাওয়ার এবং কন্ট্রোল সার্কিট অঙ্কন পূর্বক প্রিভিয়াস ইন্ডাকশন মোটর চালু করার পদ্ধতি, এটা সবাই পারবা, ঠিক আছে। জব এবং ইয়াদ, এটা থিওরি টাইপের প্রশ্ন, জাস্ট ফিগারটা অঙ্কন করে জাস্ট বর্ণনা করবা। তাহলে এটা, তাহলে এই অধ্যায় থেকে বলে ফেললাম, তাহলে 15 নম্বর অধ্যায়, 15 নম্বর অধ্যায় জাস্ট অতি সংক্ষিপ্ত গুলো করবা, ঠিক আছে। 15 মধ্যে করার দরকার নাই। এই যে গতি নিয়ন্ত্রণের পদ্ধতি, এটা একটু দেখো খালি। 15 নম্বর অধ্যায়, খুব বেশি পড়ার কিন্তু তেমন কিছু নাই। তাহলে ওভারঅল কিন্তু আমি বলে ফেললাম যে যেগুলো, তাহলে তোমার হচ্ছে কি এই ভিডিওটা একটু ভালোভাবে দেখো, তাহলে আমি যেগুলো বলছি, ঠিক আছে, এগুলো জাস্ট পড়বা। আর সমস্যা থাকলে হোয়াটসঅ্যাপে নক করবো, যেটা না বুঝো আমি সলভ করে দেবো। তাহলে আমি কি বললাম, তাহলে ওভারঅল যদি আমি আবারও রিপিট করি, তাহলে বলতেছি তোমার হচ্ছে কি 1 থেকে 9 অধ্যায়, 1 থেকে 9 ট্রান্সফরমার নিয়ে। তো তুমি ট্রান্সফরমার যে পার্ট, যে অধ্যায়গুলো আমি বেশি ইম্পর্টেন্ট বলছি, এগুলো একটু ভালো করো। যেমন 2 নম্বর অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট, 3 নম্বর অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে দেখো এই যে ট্রান্সফরমার 4 নম্বর অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট, 5 নম্বর অধ্যায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপর 6 নম্বর অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট, 7 নম্বর, 8 এগুলো লেস ইম্পর্টেন্ট। এগুলা থেকে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন আসছে আর কি, অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত, লেস ইম্পর্টেন্ট। ইন্ডাকশন মোটরের গঠন, এখান থেকে থিওরি টাইপের প্রশ্নগুলো পড়বা। ওই ইন্ডাকশন টাইপের কার্যনীতি এবং যে পাওয়ার স্টেজ, এই যে পাওয়ার স্টেজ এবার থেকে এইখান থেকে তোমার হচ্ছে কি ম্যাথ আসবে, ঠিক আছে। এইখান থেকে ম্যাথ আসবে 13 নম্বর অধ্যায় থেকে। আর হচ্ছে কি 14 নম্বর অধ্যায় যেটা বললাম, এই যে ডল স্টার্টার, ডিরেক্ট অনলাইন স্টার্টারে চিত্র সহ পাওয়ার এবং হচ্ছে কি কন্ট্রোল সার্কিট অঙ্কন করে বর্ণনা। তাহলে আমি ওভারঅল যে রচনামূলক গলা বললাম বা ভিতরে বই থেকে যেগুলো দেখাই দিলাম, এগুলো যদি পড়ো, তাহলে ওভারঅল তুমি হচ্ছে কি 80 থেকে 90% অনায়াসে আনসার করতে পারবা।